বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল গভীর রাতে সচিবালয়ে আগুন ধরেছিল। আগুন ধরে নাই, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র। একটি দেশের প্রাণকেন্দ্র হচ্ছে সচিবালয়। আর একটি দেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে দেশের নেতৃত্ব কাটি কোন জায়গায় সেটা জানা। বাংলাদেশের মূল জায়গাটা হচ্ছে প্রধানমন্ত্রীর ভবন না বা প্রেসিডেন্ট ভবন না, কোনো কিছু না। মূল জায়গাটা হচ্ছে সচিবালয়। সেটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রবিন্দু, সব কিছু এখান থেকে হয়। তো সেই সচিবালয়ে গতকাল আগুন লাগছে। আগুনটা কীভাবে লাগছে সেজন্য আমি আপনাদেরকে একটা ছবি দেখাই, তারপর আমি বিস্তারিত কথা বলবো। আপনারা এই ছবিটা দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন। আগুনটা দুই দিক দিয়ে আগুন জ্বলতেছে, একই সাথে দুই দিক দিয়ে, মানে ভবনের সচিবালয়ের দুই প্রান্তে। এই হলো ছবির দুই প্রান্তে আগুন জ্বলতেছে। এবার মূল কথায় আসি। আমি আগস্টের 14 তারিখ থেকে ইউটিউবে কথা বলা শুরু করছি এবং চ্যানেলটা আমি নভেম্বরের 2 তারিখ ডিলিট করে দিছি। এই আগস্টের 14 তারিখ থেকে নভেম্বরের 2 তারিখের মধ্যে আমি 114টা ভিডিও করছি। 114টা ভিডিওর মধ্যে প্রায় 3 ভাগের 2 ভাগ হচ্ছে মাফিয়া হাসিনাকে নিয়ে। মানে অন্তর্বর্তীকালীন সরকার তখন তো ক্ষমতায় বসছিল, তাদের কি করা উচিত, তারা কিভাবে সফল হতে পারবে। আমি ছোটো মানুষ, তারপর আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে ততটুকু দিয়ে আমি যতটুকু বুঝতে পারছি সেই নিয়ে আমি কথা বলছি। আমি একটি কথা বারবার বলতেছিলাম, মাফিয়া হাসিনা সেট আপ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কিছু করবে, সেটা বাবা মানেই বোকার স্বর্গে বাস করা। আমি বারবার বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে গেলে মাফিয়া হাসিনার সেট আপ ভেঙে দিতে হবে। যেভাবে পারেন মাফিয়া হাসিনার সেট আপ ভেঙে দিতে হবে। প্রধানমন্ত্রী মাফিয়া হাসিনা গণভবন বা বাংলাদেশ থেকে চলে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে নাই, শেখ হাসিনার মন্ত্রী এমপিরা বাংলাদেশে নাই, কিন্তু শেখ হাসিনাকে মাফিয়া যারা করছে তারা বাংলাদেশে আছে। শেখ হাসিনাকে মাফিয়া যারা করছে তারা বাংলাদেশে আছে। সেই জন্য আমি আমার প্রায় 3 ভাগের 2 ভাগ ভিডিওতে বলছি, এদেরকে সরান আগে। আপনি সচিবালয়ের যতগুলো রাষ্ট্রীয় নিরাপত্তা জায়গা আছে, রাষ্ট্রীয় বিভাগ আছে, সবগুলোতে আপনি সরান। এগুলো মাফিয়া হাসিনার চাপ দিয়ে আপনি আগাতে পারবেন না। সবাই আপনাকে সমর্থন দিবে, ঠিক আছে, কিন্তু কাজটা করবে শেখ হাসিনার। ঠিক সে কাজটা করে গেল। সচিবালয়ে না হয় সচিবদের মিটিং করার এত দুঃসাহস এটা পায় কেউ থেকে, এটা তো পরিষ্কার আইন লঙ্ঘন। আর এই সচিবরা হুমকি দিচ্ছে যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেটা ভেঙে দেওয়ার জন্য। আচ্ছা, এটা নিয়ে একটু পরে কথা বলবো। আগে আমি কি বলছিলাম আগে সেটা বলি। আমি বারবার বলছিলাম হাসিনার সেট আপকে ভেঙে দিতে হবে। এখন অনেকে বলতে পারেন হাসিনার সেট আপকে ভেঙে দিলে দেশ চালাবে কে? দেশ তারাই চালাবে যে যাদেরকে বসিয়ে রাখা হয়েছিল বিএনপি জামাত করার কারণে। কারণ শেখ হাসিনা যাদেরকে নিয়ে দেশ চালিয়েছে, এর মধ্যে যাতে কেউ জামাত বিএনপির সাথে জড়িত না থাকে এরকম লোকদেরকে নিয়ে দেশ চালিয়েছিল। যারা বিএনপি জামাত সমর্থন, অন্য দলের সমর্থক থাকতো তাদেরকে বসিয়ে রাখা হতো। এই যে বসিয়ে রাখা হয়েছিল তাদেরকে নিয়ে আসা উচিত ছিল প্রয়োজনে। এই যে আমরা তো শুনছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নিয়োগ বাণিজ্য চলছিল সচিবালয়ে, যার বেশিরভাগ আঙ্গুলি উঠছে সমন্বয়কের দিকে। আমি ওই দিকে যাচ্ছি না আজকে। তাহলে আমি যদি থাকতাম, আমি যদি হতাম দুর্নীতির দূরের কথা, কারো থেকে ঘুষ নেওয়া তো দূরের কথা, আমি উল্টা বলতাম যে তোমাদের কি লাগবে বলো, তোমরা দায়িত্ব নাও। বিএনপি জামাত যারা করতো, যাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে বলতাম তোমাদের কি লাগবে বলো, তোমাদেরকে প্রয়োজন আর কি দিতে হবে সেটা বলো, তোমরা দায়িত্ব নাও। আমি হলে বলতাম সেটা, কারণ আমি মাফিয়ার সেট আপ দিয়ে দায়িত্ব পালন করব না। সোজা কথা।
আমি এই কথাটা বারবার বলছি, কিন্তু সরকার সেদিকে যায় নাই। সরকার তার একগুঁয়েমির কারণে সরকার কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই। শুধু সরকার একটা কাজ করতে পারছে, হাসিনার বিরুদ্ধে কিছুটা মেরুদণ্ড সোজা করতে পারছে, তবে হাসিনার প্রশাসনের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করতে পারে নাই। আপনারা নিশ্চয় জানেন, হাসিনার আমলে এই সচিবরাই সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। পুকুর খনন এটার জন্য বিদেশে যাওয়া হয়েছে। কারা গেছিল? সচিবরা গেছিল। মধু কিভাবে খেতে হয় সেটা দেখার জন্য কারা গিয়েছিল? সচিবরা গিয়েছিল। সাঁতার কিভাবে কাটতে হয় এটা দেখার জন্য বিদেশে কারা গিয়েছিল? এই সচিবরা গিয়েছিল। তাহলে এই পুরো সিস্টেমকে দিয়ে আপনি দেশটাকে নতুন করে সাজাবেন, এটা তো একটা বোকামি ছাড়া আর কিছু না। এটা তো কিচ্ছুই না। এখানে পিনাকে একটা কথা বলছিল, সুন্দরী কোটায় একজন আছে উপদেষ্টা, তিনি আছেন পরিবেশ নিয়ে, প্লাস্টিক কি থাকবে কি থাকবে না এটা নিয়ে। এদের কাজ কি এগুলা? এদেরকে কমাতে বসানো হয়েছিল কি এগুলার জন্য? উনি আবার বড় বড় কথা বলে যে এখন দেশ সংস্কার আগে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র নির্বাচন এত মুখ্য বিষয় না। আপনি হচ্ছে এনজিও, আপনি এনজিওর কাজ করেন গিয়ে, আপনাকে যখন এনজিও হিসাবে আনছে তা অন্তত দেশের কাজ কিছু করেন, কিছু কাজ করেন নাই। আচ্ছা, এবার মূল প্রসঙ্গে আসে। আগুন লাগছে, আগুন কোন জায়গায়? আগুন লাগে না, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলতে। এখানে শর্ট সার্কিট বলেন, সে বলেন, এগুলো কিচ্ছু না, এটা পূর্ব পরিকল্পিত। কারণ কয়েকদিন আগে শেখ হাসিনাকে ইউনিট সরকার দেশে ফিরে আনার জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে, শেখ হাসিনাকে ছাওয়া হয়েছে। এখন শেখ হাসিনা যখন ছাওয়া হয়েছে, এখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ভারত, আওয়ামী লীগ। আর আমি বারবার একটা কথা বলি, আওয়ামী লীগ মানে ভারত, ভারত মানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভারত, ভারত মানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে ভারত, ভারত মানে আওয়ামী লীগ। আমি বারবার কথাটা বলি। তারা সাথে মিলে এই আগুনটা লাগিয়েছে, যাতে শেখ হাসিনার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ হাজির করা না যায়। কোন কোন জায়গায় আগুনটা লাগছে, কোন কোন মন্ত্রণালয় লাগছে একটু চিন্তা করে দেখেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে হাজার হাজার কোটি টাকা পাপনরা মিলে দুর্নীতি করছিল। আচ্ছা, টেলিযোগাযোগ ও আপনার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আর মন্ত্রণালয়ে আগুন লাগছে। তাহলে এখানেও কোটি কোটি টাকা মানে দুর্নীতি হয়েছে। এখানে যে বা ইসরায়েল থেকে কল রেকর্ডের জন্য যে সরঞ্জামগুলো আনছিল সবগুলো নথিপত্র এখানে আছে। তারপর সেতু বিভাগ, ওবায়দুল কাদের, যত দুর্নীতি উন্নয়নের নামে, সেতুর নামে, ব্রিজের নামে, পদ্মা সেতুর নামে যা যা হয় সবগুলো ডকুমেন্ট এখানে আছে। টাকা লোপাটের অর্থ মন্ত্রণালয়, অর্থ সচিব, অর্থ বিভাগ, লোকাল আঞ্চলিক উন্নয়ন প্রকল্প, সারা দেশে যে উন্নয়ন নামে যেগুলো করছে সবগুলো গুরুত্বপূর্ণ বিভাগেই আগুন লাগছে, অন্য কোথাও আগুন লাগে নাই। তারপর পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ অধিদপ্তর কেন লাগছে? এই যে ভারতকে ফেনী নদীর পানি দিয়েছিল, মনে নেয় আবরার হত্যা, আরও পানি নিয়ে আরও তো হাসিনা অনেক কিছু করছে। ভারত থেকে পানি চাচ্ছে না, বা চাইলেও কীরকম চাচ্ছে, এগুলো সব নথিপত্র তো আছে। এই সবগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আগুনটা লাগানো হয়েছে, যাতে হাসিনাকে কোনোভাবেই বড় ধরনের কোনো আপনি যুক্তি দাঁড় করতে না পারেন হাসিনার বিরুদ্ধে। সেই জন্য এই আগুনটা লাগানো হয়েছে ভারত এবং আওয়ামী লীগ দ্বারা, এই সচিবদের দ্বারা। এই আগুনটা লাগিয়ে দিয়েছিল এই সচিবরা, যে সচিবরা আন্দোলন করতেছে। সচিবরা এক পক্ষ বলতেছে এত পার্সেন্ট করতে হবে, এক পক্ষ বলতেছে এত পার্সেন্ট করতে হবে, আর এক পক্ষ বলতেছে কোনো পার্সেন্টে থাকবে না। আমিও তাদের মতো একমত, সে আমার মতামত, কোনো পার্সেন্টে থাকবে না। যারাই টিকবে, যারা পরীক্ষা দিয়ে টিকবে, যারাই ভালো করবে তাদেরকে প্রমোশন দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এত কিছু বুঝি না, ওটা খুব জটিল হিসাব। আমি ওই জটিল হিসাবে যাচ্ছি না, আমি সাদা সঙ্গে যেটা দেখতেছি সেটা বলতেছি। আমি বারবার বলছিলাম এই সেট আপ দিয়ে পারবে না, এখন পড়ছে ইউনিট সরকার ব্যাখ্যা দেয়। এই সরকার আরও দুর্বলতা হচ্ছে, কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
দেশ এভাবে চলতে পারে না। সেই জন্যই বারবার বিএনপির পক্ষ থেকে নির্বাচন দাবি করা হচ্ছিল, আর সেটাকে বিএনপিকে জনগণের শত্রু বানানোর জন্য এই অপচেষ্টা করছিল এই অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার বিভিন্ন ধরনের অপকর্ম চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু বিএনপি সেটা জন্য করে না, বিএনপি করছিল দেশটা একটা শান্তি থাকুক, দেশটা একটা পরিবেশ থাকুক, দেশটা একটা গণতন্ত্র ফিরে আসুক, সেটা দিয়েছিল। কিন্তু ইউনূস সরকারের যারা দায়িত্ব আছে তারা কেউ এগুলা বুঝে না, এগুলা বোঝার ক্ষমতা তাদের নাই। দেশ চালাতে পারবে রাজনীতিবিদরা, অন্য কেউ দেশ চালাতে পারবে না। সেই জন্য তারা নির্বাচন দাবি করছিল। আর যাক, নির্বাচনের কথা বাদ দিলাম। এই যে আমি না, শুধু আমি না, আর অনেকে বারবার অনেকে বলছে যে যদি ইউনূস সরকারকে সফল হতে হয় তাহলে হাসিনার সেট আপকে ভেঙে দিতে হবে, আপনাকে নতুন করে সেট আপ করতে হবে। এটাও যে ঠিক, আপনি যখন একটা নতুনভাবে শুরু করতে যাবেন তাহলে আপনাকে সব কিছু নতুনভাবে করতে হবে। আপনি পুরনোগুলোকে দিয়ে শুধু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে আপনি দেশ বিনির্মাণ করবেন, এটা আকাশ কুসুম কল্পনা, এগুলো হয় না, এগুলো হওয়া সম্ভব না। এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে সব বলতেছি না এরা কেউ যোগ্য না, এরা এনজিও থেকে আসছে, এদের কাজ হলো এনজিওগিরি করা, রাষ্ট্র পরিচালনা এদের দ্বারা না। অথচ এরা বড় বড় লিচ্ছা দিচ্ছে আমরা সংস্কার করতে আসছি। এখন সংস্কার করতে এসে কী দিচ্ছে, এখন কয়েকদিন পর কী অবস্থা হবে সেটা দেখার অপেক্ষায় আছি আমরা। পরিস্থিতি খুব খারাপের দিকে। এখনও যদি সরকার যদি চূড়ান্তভাবে মেরুদণ্ড সোজা করে যদি সিদ্ধান্ত না নেয়, কঠোর হস্ত দমন না করে, এইসব হাসিনার 15 বছর আমলে তো কাউকে প্রতিবাদ করতে দেখি নাই। হাসিনার 15 বছর আমলে কাউকে তো প্রতিবাদ করতে দেখি নাই, যে একটু আওয়াজ করছে পুলিশ গিয়ে ঠান্ডা করে দিছে। এখন কেন সবাই এর সমস্যা, এর দাবি, ওর দাবি, এত দাবি আসে কোত্থেকে, এত দাবি দেওয়া আসে কোত্থেকে এগুলা? তাহলে আপনাদের মেরুদণ্ড সোজা করেন, সোজা করে শক্তভাবে যদি দমন করতে না পারেন, এটা কিন্তু শেষ সময়। শক্তভাবে দমন করতে না পারলে কয়েকদিনের মধ্যে এই সচিব রায় দেশকে রসাতলে নিয়ে যাবে। তখন ইউনূস সরকার কী করবে আমি জানি না, তবে এতটুকু জানি রাজনৈতিক কোনো দল সহযোগিতা করবে না, কারণ রাজনৈতিক সবগুলো দলকে মোটামুটি ইনডাইরেক্টলি অপমান করা হয়েছে। সেই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে না। তাই অতি দ্রুত ইউনূস সরকারকে মেরুদণ্ড সোজা করে ব্যবস্থা নেওয়া খুব জরুরি, না হয় দেশটা খুব খারাপের দিকে যাবে। আগামী কয়েকদিনে কি হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।